আসসালামু আলাইকুম। আমি মাহফুজুর রহমান মাহি, বুয়েট মেকানিক্যাল 21। আজকে আমি আবারও তোমাদের মধ্যে চলে এসেছি অটো থেকে। আমি অটোতে আছি কেমিস্ট্রি ইন্সট্রাক্টর হিসেবে। আজকে আমরা বুয়েট ভর্তি পরীক্ষার ২০২১-২২ এর মানে আমি যেই বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, ওই বছরের কেমিস্ট্রি কোয়েশ্চেন সলভ করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। আমরা জানি যে ২০২০ সালের পর থেকে মানে ২০২০ সাল থেকে বুয়েটের ২টা ফেজে পরীক্ষা হয়। প্রথম ফেজে হচ্ছে প্রিলিমিনারি টেস্ট হয়, সেকেন্ড ফেজে হচ্ছে রিটেন টেস্ট হয়। ওই রিটেনে টোটাল ৪০টা কোয়েশ্চেন থাকে। ওই ৪০টা কোয়েশ্চেনের মধ্যে ফিজিক্স থেকে ১৩টা, কেমিস্ট্রি থেকে ১৩টা, ম্যাথমেটিক্স থেকে থাকে হচ্ছে ১৪টা কোয়েশ্চেন। আজকে আমরা ২১-২২ সেশনের ফিজিক্সের যে ১৩টা কোয়েশ্চেন ছিল, ওই ১৩টা কোয়েশ্চেন সলভ করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই কোয়েশ্চেনটা বলা আছে কি? এই কোয়েশ্চেনটা বলা আছে এরকম, আমাদের প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা আমরা একটু পড়ি। কোশ্চেনে বলা আছে যে AS2O3 এর সাহায্যে ভিনেগার নিশ্চিতকরণ পরীক্ষাটি রাসায়নিক সমীকরণের মাধ্যমে দেখাও। এই যে বিক্রিয়াটা দেওয়া আছে বা এই যে বিক্রিয়া আমাদেরকে বের করতে লিখতে বলছে, এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি ভিনেগার নিশ্চিতকরণ বিক্রিয়া, মানে ভিনেগারের শনাক্তকরণ বিক্রিয়া। এন্ড আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ভিনেগার মানে কি বুঝি? অর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়েছি যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। মানে আমি যদি এখানে লিখি যে CH3COOH, এই যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% দ্রবণকে আমরা ভিনেগার হিসেবে জানি। তার মানে ভিনেগারের নিশ্চিতকরণ পরীক্ষা মানে অ্যাকচুয়ালি ইথানোয়িক অ্যাসিডের নিশ্চিতকরণ পরীক্ষা। ওকে, এখন ইথানোয়িক অ্যাসিডের এই বিক্রিয়াটা আমাদের বইয়ে দেওয়া আছে। এই বিক্রিয়াটা একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে কেকোডিল অক্সাইড পরীক্ষা। তো ইথানোয়িক অ্যাসিডকে যখন আমরা AS2O3 আর্সেনিক অক্সাইডের সাথে বিক্রিয়া করাবো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে কেকোডিল অক্সাইড পরীক্ষা। কেকোডিল অক্সাইড পরীক্ষা, কেকোডিল অক্সাইড পরীক্ষা। ওকে, এন্ড এই বিক্রিয়া দিয়ে ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ করা হয়, আমরা অর্গানিকে পড়েছি। তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি বলা যায় যে এই কোশ্চেনটা হচ্ছে অর্গানিকের একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অর্গানিক কেমিস্ট্রির একটা কোশ্চেন ছিল। ওকে ওকে, আমরা এখন কোশ্চেনটা একটু লিখি। কোশ্চেনটা দেখলাম, আমরা এখন সলভটা লিখি। যে আমরা জানি যে ইথানোয়িক অ্যাসিড প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এন্ড ইথানোয়িক অ্যাসিড যেহেতু অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা বেস, তাহলে ইথানোয়িক অ্যাসিড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, কি তৈরি করবে? লবণ আর পানি তৈরি করবে। তাহলে এখানে লবণটা হয় কি? CH3, সেটা হলো Na, মানে সোডিয়াম ইথানয়েড তৈরি করে, সাথে পানি তৈরি করে। এই যে সোডিয়াম ইথানয়েড, এই সোডিয়াম ইথানয়েড পরবর্তীতে AS2O3 এর সাথে রিঅ্যাকশনে যাবে। এন্ড AS2O3 এর সাথে যখন রিঅ্যাকশনে যাবে, এই রিঅ্যাকশন করে আমার কেকোডিল অক্সাইড তৈরি করবে। মানে কেকোডিল অক্সাইডের এই পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে উৎকট, মানে খুবই বাজে একটা গন্ধ পাওয়া যায়। ওই গন্ধের মাধ্যমেই আমরা ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড শনাক্তকরণ করে থাকি। তাহলে আমার সোডিয়াম ইথানয়েড O3 সাথে রিঅ্যাকশনে যাবে। এন্ড রিঅ্যাকশনটা কিভাবে হয়? খুবই সিম্পল। আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 2, মানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে এই 2 হাতে 2টা আর্সেনিক থাকবে। এন্ড আর্সেনিকের হচ্ছে হাত কয়টা? 3টা। তাহলে এই 3টা হাতে সে 3টা মিথাইল মূলক নিবে। তিনটা মিথাইল মূলক নিবে। এন্ড এই যে সোডিয়াম ছিল, আর আমরা যদি এখানে সমতা সাধন করি তাহলে এখানে 4টা আসবে। মেবি সমতা সাধনের দরকার নাই, তোমরা চাইলে সমতা সাধনটা স্কিপ করতে পারো। এখানে জাস্ট রিঅ্যাকশনটা লিখে দিলেই হবে। এই রিঅ্যাকশনটা যদি কেউ লিখতে পারো, তোমরা ফুল মার্কস পেয়ে যাওয়ার কথা। বাট সাথে হচ্ছে বাই প্রোডাক্টটা লিখলে ভালো হয়। বাই প্রোডাক্টটা কি আসবে? এখানে বাই প্রোডাক্টটা আসবে হচ্ছে সোডিয়াম কার্বনেট, কারণ এই যে সিডাবলও আছে, সোডিয়াম আছে, এখান থেকে অক্সিজেন যাবে, সোডিয়াম কার্বনেট তৈরি করবে, Na2CO3। বাই প্রোডাক্টটা লিখতে পারলে ভালো, যদি লিখো ফুল মার্কস পাবা হোপফুলি। এই এতটুকু পর্যন্ত লিখতে পারলেই ফুল মার্কস পেয়ে যাওয়ার কথা। কারণ হচ্ছে আমাকে জাস্ট বলছে সমীকরণটার মাধ্যমে তুমি নিশ্চিত করো। এন্ড তুমি এইটার যখনই তুমি এই প্রোডাক্টটা পেয়ে যাবা, তুমি তখন নিশ্চিত হয়ে যাবা যে এখানে আমার ইথানোয়িক অ্যাসিড ছিল, মানে ভিনেগার ছিল। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে কেকোডিল অক্সাইড। এটাই হচ্ছে কেকোডিল অক্সাইড। এন্ড এখানে
বাজে একটা গন্ধ পাওয়া যায়, মানে তীব্র কটু গন্ধ, তীব্র কটু গন্ধ পাওয়া যায় এই যৌগটা উৎপন্ন হওয়ার সাথে সাথে, এবং এই গন্ধের মাধ্যমেই আমরা এই রিয়েকশনটা আসলে আমরা নিশ্চিত হই যে এখানে আমাদের ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার ছিল। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা ছিল ওই কোয়েশ্চেনটা খুবই ইজি ছিল, বইয়ের কোয়েশ্চেন, যারা বই ভালো করে পড়ছিলা হোপফুলি আমাদের সময় যারা বই ভালো করে পড়ছিল তারা হোপফুলি আনসার করতে পারছিল এই কোয়েশ্চেনটা। আচ্ছা, তারপরে পরের কোয়েশ্চেন আমরা একটু যাই, যে ভিনেগার কিভাবে অণুজীবের কার্যক্রিয়া প্রতিরোধ করে এবং খাদ্য সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণ করে। মানে ভিনেগার যেটা আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, ওইটা কিভাবে খাদ্য সংরক্ষণ করে এবং অণুজীবের কার্যক্রিয়াকে প্রতিরোধ করে কেবলমাত্র রাসায়নিক সমীকরণের সাহায্যে। দেখো, তাহলে আমরা যদি সেকেন্ড পার্টটা করতে চাই, সেকেন্ড যে পার্টটা ছিল, এই কোশ্চেন দুইটা পার্ট ছিল, তাহলে সেকেন্ড পার্টটা করতে গেলে বলছে ভিনেগার কিভাবে অণুজীবের কার্যক্রিয়া প্রতিরোধ করে। তাহলে আমরা জানি, আমরা যদি লিখি যে ভিনেগার মানে ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডকে আমরা যদি হচ্ছে জলীয় দ্রবণে রাখি তাহলে কি পাওয়া যায়, CH3 ইথানয়েড আয়ন প্লাস হচ্ছে H প্লাস। এই যে H প্লাসটা উৎপন্ন হলো, আমার এই H প্লাসটা পরবর্তীতে ব্যাকটেরিয়ার উপর কাজ করবে। এখানে ব্যাকটেরিয়া থাকলো, এই ব্যাকটেরিয়াকে জারিত করে আমাদের ইথানোয়িক অ্যাসিড থেকে যে H প্লাসটা পাওয়া যায়, এই H প্লাসটা ব্যাকটেরিয়ার উপর কাজ করে ব্যাকটেরিয়াকে কি করে, জারিত করে, ব্যাকটেরিয়াকে জারিত করে। এন্ড ব্যাকটেরিয়াকে যখন জারিত করা হয় তখন আমাদের এখানে জীবিত ব্যাকটেরিয়া থাকে, জীবিত ব্যাকটেরিয়া এটা মৃত ব্যাকটেরিয়া পরিণত হয়, মৃত। তাহলে এই যে জীবিত ব্যাকটেরিয়া ছিল এটা মৃত ব্যাকটেরিয়া পরিণত হয়। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা খুব ইজি ছিল, যারা বই ভালো করে পড়বা হোপফুলি এই কোশ্চেনটা তোমরা সবাই পারার কথা, বইয়ের কোশ্চেন ছিল এটা। ওকে, প্রথম কোশ্চেনটা আমাদের ডান। আমরা যদি সেকেন্ড কোশ্চেনে যাই, সেকেন্ড কোশ্চেনটা কি ছিল একটু দেখি। ওকে, সেকেন্ড কোশ্চেনটা বলছে 1 লিটার পানিতে 53.45 মিলিগ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা নাম আছে, মনে রাখবা, নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা নাম আছে নিশাদল। এই নামটা মনে রাখবা। কেন মনে রাখবা? কারণ অনেক সময় অ্যামোনিয়াম ক্লোরাইড না বলে নামটা বলে দেয়। তো এটার নাম হচ্ছে নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা নাম হচ্ছে নিশাদল। ওকে, অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা হয়েছে এবং দ্রবণের পিএইচ এর মান 8 করা হয়েছে। এই দ্রবণে অ্যামোনিয়াম আয়ন ও অ্যামোনিয়া এই দুইটার কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা বের করতে বলছে। যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া, যেহেতু থার্ড ব্র্যাকেটের ভিতরে দাও, তার মানে এটা কি বের করতে বলছে, অ্যাকচুয়ালি ঘনমাত্রা বের করতে বলছে। এর ঘনত্ব এম মানে মোলারিটি, আমি যেটা বললাম ওইটাই মোলারিটিতে বের করতে বলছে। অ্যামোনিয়াম এর জন্য Ka মানে বিয়োজন ধ্রুবক যেটা, ওইটার মান দেওয়া আছে 10⁻⁹.26। ওকে, দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে বাফারের একটা মেদ দেওয়া আছে এখানে। তো আমরা এখানে দেখি যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করা হয়েছে এবং দ্রবণের পিএইচ এর মান 8 করা হয়েছে। এই দ্রবণে অ্যামোনিয়াম ও অ্যামোনিয়ার ঘনত্ব বের করতে বলছে। এখন অ্যামোনিয়াম আয়ন যেটা, এই অ্যামোনিয়াম আয়নটা আসবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড এখান থেকে আমরা পাবো হচ্ছে কি, আমরা পাবো হচ্ছে অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন। এবং এই বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যা হবে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা তাই হবে, কারণ 1:1 বিক্রিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণটা দেওয়া আছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের আমরা কি বের করতে পারবো, ঘনমাত্রা বের করতে পারবো। আমরা জানি যে ঘনমাত্রা S = হচ্ছে W/mv। ওকে, তাহলে এখানে W এর ভ্যালুটা বসায় ফেলি। W কত দেওয়া আছে দেখো, 53.45 মিলিগ্রাম। এখানে খেয়াল রাখতে হবে মিলিগ্রাম। তাহলে 53.45 মিলি মানে হচ্ছে 10⁻³ দিলাম, 10⁻³ ডিভাইডেড বাই m। অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর কত? অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর হচ্ছে, আচ্ছা এটাকে একটু নিচে লিখি, ওকে। W দেওয়া আছে 53.45 মিলিগ্রাম, তাহলে এটাকে গ্রামে নিতে হলে 10⁻³ গুণ করতে হবে। m কত? অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর কত? অ্যামোনিয়া হচ্ছে মানে নাইট্রোজেন হচ্ছে কত? 14, হাইড্রোজেন হচ্ছে 4 প্লাস ক্লোরিন হচ্ছে 35.5,
এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভর ইনটু ভি, এন্ড অবশ্যই ভিটা আমরা লিটারে রাখবো। কত লিটার দেওয়া আছে? 1 লিটার। ওকে, তাহলে এখান থেকে আমরা তার ঘনত্ব মানে ঘনমাত্রা পেয়ে যাবো। তো ঘনমাত্রা কত পাচ্ছি? আমি ক্যালকুলেটর ইউজ করছি। আমরা পেয়ে যাচ্ছি 9.99 ইন্টু 10 ইনভার্স 4, 9.99 ইন্টু 10 ইনভার্স 4 মোলার। ওকে, আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা পেয়ে গেছি। আমাদের তারপরে কোশ্চেনটা বলছে অ্যামোনিয়ার ঘনত্ব বের করতে বলছে, এন্ড যে বলছে দ্রবণের পিএইচ হচ্ছে 8। তাহলে এখানে আমাদের অবশ্যই আমাদের বাফার দ্রবণের পিএইচ বের করার জন্য যে সূত্রটা হেন্ডারসন-হ্যাসেলবাখ ইকুয়েশন, সেই ইকুয়েশন ইউজ করতে হবে। এবং এখানে একটু খেয়াল করো, এখানে এই যে অ্যামোনিয়াম আয়ন আর অ্যামোনিয়া এরা মিলে একটা অ্যাসিডিক বাফার তৈরি করবে, নট ক্ষারীয় বাফার। এখানে একটু কনফিউশন থাকতে পারে। কিরকম কনফিউশন একটু খেয়াল করো। অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়ন থেকে তুমি যদি একটা H+ নিয়ে নাও, তুমি কি পাবা? একটা অ্যামোনিয়া পাবা। ব্রনস্টেড লৌরি মতবাদ একটা আছে, আমরা জানি ওই ব্রনস্টেড লৌরি মতবাদ অনুযায়ী যারা H+ মানে প্রোটন দান করে তারা কি? তারা অ্যাসিড। তার মানে এখানে অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে অ্যাসিড, এন্ড এই যে অ্যামোনিয়া এটা হচ্ছে তার অনুবন্ধী। বুঝা গেছে আমার কথা? আবার বলছি, অ্যামোনিয়াম আয়ন থেকে তুমি যদি H+টা নিয়ে নাও তাহলে আমরা অ্যামোনিয়া পাই। আর আমরা জানি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী যারা হচ্ছে মানে H+ দান করে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে অ্যামোনিয়াম হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে তার লবণ, অনুবন্ধী বলতে পারো। তাহলে এই অ্যামোনিয়াম আয়নটা যেহেতু এখানে অ্যাসিড হিসেবে কাজ করছে, তাহলে এখানে এটা অ্যাসিডিক বাফার তৈরি করবে। এন্ড এই বাফারের সূত্রটা কি? আমরা জানি pH ইকুয়ালস টু pKa প্লাস লগ, উপরে থাকবে সল্টের কনসেন্ট্রেশন। এখানে সল্ট হচ্ছে এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কি? এন অফ সল্ট বাই এন অফ অ্যাসিড বা কনসেন্ট্রেশন অফ অ্যাসিড। এন্ড এখানে অ্যাসিডটা কি ছিল? অ্যাসিডটা ছিল আমার অ্যামোনিয়াম আয়ন। অ্যাসিডটা ছিল অ্যামোনিয়াম আয়ন। তাহলে আমি যদি মানটা বসাই, পিএইচ এর মান ছিল 8 এন্ড পিকে হচ্ছে মাইনাস লগ অফ কে, কে হচ্ছে 10 ইনভার্স 9.26 প্লাস লগ অ্যামোনিয়ার, এটা বের করব আমি। আর অ্যামোনিয়াম আয়নেরটা আমি জানি 9.99 ইন্টু 10 ইনভার্স 4, সবকিছু জানি। আমি যদি বসাই দিই তাহলে অ্যামোনিয়ার কনসেন্ট্রেশনটা পেয়ে যাব। কত আসছে আমরা একটু দেখি। আমাদের আনসারটা আসছে 5.48 ইন্টু 10 ইনভার্স 5 মোলার। একটু মিলাই নিবা, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটা হোপফুলি সবাই বুঝতে পারছো। আমরা তারপরের কোশ্চেনে যাই। ওকে, পরের যে কোশ্চেনটা, এটা কি বলছে? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 98.66 কিলো প্যাসকেল চাপে 450 ml সালফার ডাইঅক্সাইড গ্যাসের ভর কত? খুবই সহজ কোশ্চেন এটা। এটা হচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের কোশ্চেন, পরিমাণগত রসায়ন থেকে দিছে। এন্ড পরিমাণগত রসায়নের যতগুলা ম্যাথ আছে, স্পেশালি পরিমাণগত রসায়ন না, কেমিস্ট্রির যতগুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে 95% সলভ করা যায় মূল সংখ্যার কনসেপ্ট থেকে। আর আমরা এই কোশ্চেনটাও মূল সংখ্যার কনসেপ্ট থেকে সলভ করবো। তো মূল সংখ্যার যে সূত্রগুলো ছিল আমরা একটু মনে করি, যে n ইকুয়ালস টু হচ্ছে W/m। কখন? যখন দেওয়া ভর থাকবে ওইটাকে আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা মূল সংখ্যা পেয়ে যাই। আবার আমরা জানি যে হচ্ছে অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মূল সংখ্যা পাই। আবার আমরা জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে যে PV ইকুয়ালস টু nRT, এখান থেকে আমরা n সমান পাই PV/RT। আবার আমরা জানি এসটিপিতে কোনো মানে যে কোনো গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, তখন আমরা বলতে পারবো যে V/22.4। তাহলে যে ভি এটা লিটার, অবশ্যই এখানে এসটিপিতে থাকতে হবে। ওকে, আমরা যদি তারপরে যাই যে এসএটিপিতে চিন্তা করি, এসএটিপিতে চিন্তা করলে আমরা জানি 24.78 লিটার হয় এই আয়তনটা।
তাহলে এখানেও আমরা ভিটা লিটারে রাখবো and 24.78। এটা হচ্ছে এসএটিপিতে। আমরা তড়িৎ রসায়নে পড়েছি যখন হচ্ছে তড়িৎ দ্বারে আমার সঞ্চিত পদার্থের পরিমাণ, ওইখান থেকে আমরা এনার্জি সূত্রটা পাই, এটা ছিল IT/EF। তাহলে এই হচ্ছে আমাদের মূল সংখ্যার সূত্র। এই সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি কেমিস্ট্রির যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে কি বলছে দেখো তো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টেম্পারেচার দেওয়া আছে 98.66 কিলো প্যাসকেল চাপে, 450 ml সালফার ডাইঅক্সাইডের ভর কত ডাব্লিউ বের করতে বলছে। তাহলে যেহেতু এখানে ডাব্লিউ বের করতে বলছে তাহলে আমরা W/M এই সূত্রটা নিব। আর কি কি ডাটা দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, তার মানে PV/RT নিব। তাহলে খুবই ইজি। তাহলে আমরা জানি W/M ইকুয়ালস টু হচ্ছে PV/RT। মানগুলো একটু বসায় রাখো। W বের করব, আর M সালফার ডাইঅক্সাইড, যেহেতু সালফারের ভর হচ্ছে 32, অক্সিজেনের O2 এর ভর হচ্ছে 32, তার মানে 32 + 32। ওকে, পি এখানে একটু খেয়াল করতে হবে। আমরা প্রেসার যেটা দেওয়া আছে কিলো প্যাসকেলে দেওয়া, ভলিউম দেওয়া আছে ml মিলিলিটারে দেওয়া। আমরা সবকিছুকে কেমিস্ট্রিতে ক্যালকুলেশন করার জন্য আমরা লিটার এটিএম এককে নিয়ে যাওয়ার ট্রাই করি, যে আমরা চাপটাকে রাখবো এটিএম এ আর ভলিউমটাকে রাখবো লিটারে। তাহলে ওই এককে যদি আমরা নিতে চাই তাহলে এখানে প্রেসার যেটা দেওয়া ছিল ওইটা ছিল 98.66 কিলো প্যাসকেল। আমরা জানি 1 এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল। তাহলে এই যে 98.66 কিলো প্যাসকেল ছিল তাকে 101.325 দিয়ে ভাগ করে দিই। 101.325 ভাগ করলে আমরা এটিএম পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের পি। ভি কিভাবে পাবো? ভি দেওয়া হচ্ছে 450 ml, তাকে 1000 দিয়ে ভাগ করলে লিটারে পেয়ে যাবো, তার মানে 0.45 লিটার। তাহলে পিভি জানি। টেম্পারেচার দেওয়া আছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। ওকে, তাহলে আর এর মানটা আমরা জানি। যখন আমরা লিটার এটিএম এককে বসাবো আর এর মানটা হবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তো সবকিছু জানি, বসাই দিলে আমার ম্যাথটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে উপরে থাকবে 98.66, নিচে থাকবে 101.325 ইন্টু ভলিউম ছিল 0.45 আর কত 0.0821 ইন্টু টি হচ্ছে 300। এখান থেকে আমরা ডাব্লিউ পেয়ে যাব। তাহলে ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলি। আমাদের আসছে 1.1385 গ্রাম। ক্যালকুলেশন ঠিক আছে কিনা আবার একটু দেখে নিই। আমাদের প্রেসার দেওয়া ছিল 98.66, 0.45, 0.0821, টেম্পারেচার হচ্ছে 300 ইন্টু 32 প্লাস 32, হ্যাঁ 1.1385। আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, এটাই ছিল আমাদের অ্যান্সার। খুব ইজি কোশ্চেন, এইচএসসি লেভেলের কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি? আচ্ছা, নেক্সট কোশ্চেন একটু দেখি কি বলছে, যে 1 এটিএম চাপে এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে। এখানে একটু খেয়াল রাখতে হবে, নির্দিষ্ট তাপমাত্রা মানে টেম্পারেচারটা আমার ফিক্সড করা, নির্দিষ্ট আয়তন ভলিউম আমার ফিক্সড করা, 16 গ্রাম মিথেন, 14 গ্রাম নাইট্রোজেন ও 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। কোন গ্যাসের আংশিক চাপ সর্বনিম্ন? খুবই ইজি ম্যাথ, ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে দেওয়া। আমরা জানি যে হচ্ছে আংশিক চাপ, যেটা যে আংশিক চাপ সমান হচ্ছে কি মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এটা আমরা জানি, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, শর্টকাটে বলছে আচ্ছা ইকুয়াল টু মোট চাপ। আচ্ছা, তো এখানে যেহেতু মোট চাপ কনস্ট্যান্ট 1 এটিএম যেটা দেওয়া আছে, তার মানে যার মূল ভগ্নাংশ কম তার চাপ কম। খুবই ইজি কনসেপ্ট, যার মূল ভগ্নাংশ কম তার আংশিক চাপও কম। তাহলে এখন আমাদের বের করতে হবে প্রতিটা মূল ভগ্নাংশ। এর মূল ভগ্নাংশ মানে কি? নিজের মূল ডিভাইডেড বাই হচ্ছে মোট মূল। তার মানে এখানে গ্যাস আছে কে কে? মিথেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, তিনটার মূল সংখ্যা বের করতে হবে। তাহলে হচ্ছে এন অফ মিথেন। আমি প্রথমে মিথেনের মূল সংখ্যাটা বের করি, যেহেতু ভর দেওয়া আছে তাহলে হচ্ছে W/M।
মিথেনের ভর দেওয়া হচ্ছে 16 গ্রাম, and আমরা জানি মিথেনের আণবিক ভর হচ্ছে 16, তাহলে এখানে আসছে 1 মোল। ওকে, তারপরে হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের দেওয়া ভর হচ্ছে কি 14, আর আমরা জানি নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, মানে 0.5 মোল। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 0.5 মোল। আর এন অফ কার্বন ডাইঅক্সাইড যদি বের করি, কার্বন ডাইঅক্সাইডের দেওয়া ভর হচ্ছে 44, এন্ড আমরা জানি তার আণবিক ভর হচ্ছে 44, তাহলে আমরা পাবো 1 মোল। তাহলে এখানে আমাদের এন টোটাল কত আসছে? এন টোটাল আসতেছে মিথেনের মূল সংখ্যা প্লাস নাইট্রোজেনের মূল সংখ্যা প্লাস কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা, মানে 0.5, মানে 2.5 মোল। ওকে, তাহলে আমি সবকটার পার্শিয়াল প্রেশারটা বের করে দিই। তাহলে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ মিথেন হচ্ছে মূল ভগ্নাংশ, মিথেনের মূল সংখ্যা কত? মিথেনের মূল সংখ্যা হচ্ছে 1 ডিভাইডেড বাই টোটাল মূল কত? টোটাল মূল হচ্ছে 2.5, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ 1 atm। এটা কত আসছে? এটা আসছে হচ্ছে 1/2.5, 0.4, তাহলে 0.4 atm। আমরা মিথেনের পার্শিয়াল প্রেশার পেয়ে গেছি। তারপর হচ্ছে নাইট্রোজেনের পার্শিয়াল প্রেশার। নাইট্রোজেনের পার্শিয়াল প্রেশার হবে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মূল ভগ্নাংশ কত? নাইট্রোজেনের মূল ডিভাইডেড বাই মোট মূল। নাইট্রোজেনের মূল 0.5 আর মোট মূল হচ্ছে কত? 2.5 ইন্টু 1 atm। তাহলে আমরা এখানে পাবো কত? 0.5 ডিভাইডেড বাই 2.5, আমরা পাবো হচ্ছে 0.2। আচ্ছা, কি হলো করে? ওকে, 0.2 atm। ওকে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কত হবে? দেখো 1 ডিভাইডেড বাই 2.5, কারণ কার্বন ডাইঅক্সাইডের মূল সংখ্যা ছিল 1 আর টোটাল মূল হচ্ছে 2.5 মোল ইন্টু হচ্ছে 1 atm, তাহলে এটাও পাবো 0.4 atm। এখন আমাকে কোশ্চেনে বলছে কি যে কোন গ্যাসের আংশিক চাপ সর্বনিম্ন, তাহলে এখানে দেখাই যাচ্ছে আমার নাইট্রোজেনের আংশিক চাপটা সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন আংশিক চাপ হচ্ছে নাইট্রোজেনের। সর্বনিম্ন আংশিক চাপ নাইট্রোজেন গ্যাসের, এন্ড দিস ইজ ইউর অ্যান্সার। খুব ইজি কোশ্চেন, 10-এ 10 পাওয়ার মতো। ওকে, ডান, আমাদের এই কোশ্চেনটাও ডান। আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, পরের যে কোশ্চেনটা, এটা বইয়ের হুবহু কোশ্চেন, চ্যাপ্টার 5 ফার্স্ট পেপারের। কি বলছে দেখি, নিচের রাসায়নিক সমীকরণ সমূহ সম্পূর্ণ করো এবং কিভাবে জেড তৈরি হলো তা ব্যাখ্যা করো। এখন রিঅ্যাকশন দিকে তাকাই, এখানে যেটা দেওয়া আছে এটার নাম কি? এখানে যেটা দেওয়া আছে এটার নাম হচ্ছে সুক্রোজ। এন্ড প্রথমে যেটা সুক্রোজের আদ্র বিশ্লেষণ ইনভার্টেড এনজাইম ইউজ হয়, এটা আমরা জানি, এটা হচ্ছে ইথানলের প্রস্তুতি। চ্যাপ্টার 5-এ এই কোশ্চেনটা আমরা অনেকবার দেখছি, আসছে বোর্ডেও আসছে, ইভেন বইয়ের ভর্তি পরীক্ষাতেও 21-22 সালে আসছে। এটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজের আদ্র বিশ্লেষণে কি তৈরি হয়? গ্লুকোজ আর ফ্রুকটোজ তৈরি হয়। তাহলে এখানে এ যেটা, এটা হচ্ছে গ্লুকোজ, বিটা হচ্ছে আমার কি ফ্রুকটোজ। দেন গ্লুকোজ আর ফ্রুকটোজকে আমি যদি জাইমেজ এনজাইমের সাহায্যে আমি ফার্মেন্টেশন বা গাজন করি, তাহলে আমি এক্স আর ওয়াই পাই। তার মানে এক্স হচ্ছে আমার এখানে ইথানল, আর ওয়াই যেটা, এই ওয়াইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অ্যান্ড লাস্টে এই ইথানলকে যদি আমি O2 এর সাথে বিক্রিয়া করবো, জারণ করাই অ্যাকচুয়ালি অ্যাসিডোফ্যাক্টরের উপস্থিতিতে, তাহলে আমি কি পাবো? তাহলে আমি ইথানোয়িক অ্যাসিড পাবো। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের প্রস্তুতি। তাহলে আমরা দেখি সম্পূর্ণ বিক্রিয়াটা একটু সম্পূর্ণ করি। তাহলে হচ্ছে C12H22O11, তাকে আমরা আদ্র বিশ্লেষণ করছি কোন এনজাইমের সাহায্যে? ইনভার্টেজের সাহায্যে। ইনভার্টেজ এনজাইমের সাহায্যে আদ্র বিশ্লেষণ করলে আমরা কি পাবো? আমরা জানি এখানে পাবো হচ্ছে গ্লুকোজ আর ফ্রুকটোজ। তাহলে C6H12O6, দুইটার সংকেত আসলে সেমই, H12O6। এই যে গ্লুকোজ আর ফ্রুকটোজ পেলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমার বি। এই এ আর বি কে যদি আমি রিঅ্যাকশন করি জাইমেজ এনজাইমের সাহায্যে, তার মানে C6H12O6 প্লাস C6H12O6, এই দুইটাকে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে, জাইমেজের উপস্থিতিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাজন করছি। ওকে, আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে গাজন বা ফার্মেন্টেশন করছি, তাহলে কি পাবো? CH3CH2OH, আমরা পাবো হচ্ছে ইথানল, এর সাথে পাবো কার্বন ডাইঅক্সাইড। এন্ড এই বিক্রিয়াগুলো সমতা সাধন করার এত বেশি দরকার নাই, সমতা সাধন না করলেও চলবে। এন্ড ফাইনালি আমার এই যে এক্স যেটা, এটা হচ্ছে আমার এক্স মানে ইথানল,
এই ইথানলকে আমরা কি করব, অ্যাসিটোভেক্টরের উপস্থিতিতে জারণ ঘটাবো। আমরা জানি অ্যাসিডের মানে ইথানল মানে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড হয়, দেন আবার তারপরে অ্যালডিহাইডকে জারণ করলে কি পাওয়া যায়, কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। যেহেতু এখানে অ্যাসিটোভেক্টর দিয়েছি জারণ করছি, এন্ড জারণ করার কারণে ডিরেক্টলি এখানে প্রথমে অ্যালডিহাইড হবে, সাথে সাথেই কার্বক্সিলিক অ্যাসিডটা তৈরি হয়ে যায়, মানে ইথানোয়িক অ্যাসিড পাওয়া যায়। তাহলে CH3 CH2OH, তাকে আমরা জারণ বিক্রিয়া ঘটাবো কার সাহায্যে, অ্যাসিটোভেক্টর এর উপস্থিতিতে, অ্যাসিটোভেক্টরের উপস্থিতি যখন আমরা তাকে জারণ ঘটাবো তখন কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবো, আর পানি বের হয়ে যাবে, CH3COOH প্লাস পানি। এটাই ছিল আমার রিঅ্যাকশন সম্পূর্ণ করা, খুবই সহজ। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা জিনিস ফুলফিল করতে পারলেই তুমি হচ্ছে এখানে ফুল মার্কস পেয়ে যাওয়ার কথা। এখন খেয়াল করো, এই যে বলছেন জেড তৈরি হলো, কিভাবে জেড তৈরি হলো তা ব্যাখ্যা করতে বলছে। এখন জেড যে তৈরি হলো, এই জেডটা হচ্ছে কি আমার কার্বক্সিলিক অ্যাসিড, মানে হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড, 2 কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড। তাহলে এখানে ইথানোয়িক অ্যাসিড কিভাবে তৈরি হলো তা ব্যাখ্যা করো। খুবই ইজিলি ব্যাখ্যা করতে পারবো, তুমি জাস্ট রিঅ্যাকশন কিভাবে করছে ওই জিনিসগুলো আমি মুখে মুখে যা বললাম তা লিখে দিতে পারলে ফুল মার্কস পেয়ে যাওয়ার কথা। খুবই ইজি কোশ্চেন ছিল। আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন, ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলছে একটু পড়ি, যে একটি ল্যাবরেটরিতে লেবেলবিহীন জিঙ্ক 2+ ও ক্যালসিয়াম 2+ এর দুটি জলীয় দ্রবণ রয়েছে। ক্ষারকীয় ধর্মের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাটা, ক্ষারকীয় ধর্মের সর্বোচ্চ দুটি বিকারক ব্যবহার করে কিভাবে দ্রবণ শনাক্ত করা যায় বিক্রিয়া সহ দেখাও। এই কোশ্চেনটা আগে আসতো না, রিসেন্টলি আসা শুরু হয়েছে। এটা হচ্ছে গুণগত রসায়নের আয়ন শনাক্তকরণের টপিক থেকে আসা। এন্ড এই জিনিসগুলো আমাদের কাছে খুব বোরিং টাইপের মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি বোরিং না। তুমি যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলে তোমার জন্য খুবই ইজি হবে। আমরা দেখি, এন্ড এই যে জিঙ্ক 2+ এন্ড ক্যালসিয়াম 2+, এই দুইটার শনাক্তকরণ কিন্তু ক্লাস 19ও শিখে আসছি আমরা। অম্ল, ক্ষার, লবণ চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 9-এ কেমিস্ট্রিতে। ওই চ্যাপ্টারেও এই জিনিসগুলো ছিল, শনাক্তকরণের টপিকটা। ওই দুইটা টপিক থেকে, মানে ওই টপিক থেকে তুমি আনসার করতে পারবা। এখন আমরা গুণগত রসায়নের পড়েছিলাম আয়ন শনাক্তকরণে জিঙ্ক 2+, ক্যালসিয়াম আয়ন, এগুলো শনাক্তকরণ করার জন্য আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ আমরা অ্যামোনিয়াম অক্সালেট ইউজ করতাম। জিঙ্ক 2+ এর জন্য আমরা কি ইউজ করতাম, আমরা পটাশিয়াম ফেরোসায়ানেট, ফেরিসায়ানেট এগুলো ইউজ করতাম। কিন্তু আমাকে বলে দিছে ভাই ক্ষারকীয় ধর্ম, তাহলে ওগুলো ইউজ করা যাবে না। তাহলে ক্ষারকীয় ধর্ম কি হইতে পারে, কমন যে একটা বিকারক, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কমন। এন্ড এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটাই জিঙ্ক 2+ রিঅ্যাকশন দেয়, ক্যালসিয়াম 2+ রিঅ্যাকশন দেয়, তাহলে আলাদা করা যায় না। আর একটা বিকারক লাগবে, ওটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা বিকারক ক্ষারকীয়, এন্ড এই দুইটা বিকারকের সাহায্যে আমি এই জিঙ্ক 2+ আর ক্যালসিয়াম 2+ কে আলাদা করে শনাক্তকরণ করতে পারবো। তাহলে রিঅ্যাকশনটা কিরকম, তাহলে বিক্রিয়াগুলো আমরা লিখি। রিঅ্যাকশনটা কিরকম হচ্ছে, প্রথমে জিঙ্ক 2+, এই জিঙ্ক 2+ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া যাবে, গিয়ে কি তৈরি করবে, জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অদক্ষেপ তৈরি করে। আর এখানে কি তৈরি করে ফেলে, OH-, এটা হচ্ছে সাদা। এই যে সাদা অদক্ষেপ আছে, এই জিঙ্ক হাইড্রোক্সাইডকে এই সাদা অদক্ষেপের সাথেই পরবর্তীতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দিই। তাহলে হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইড, তার সাথে বিক্রিয়া দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের। এখন একটু খেয়াল করতে হবে। এখানে আমরা জানি যে জিঙ্কের যে অক্সাইড, এটা হচ্ছে উপধর্মী অক্সাইড, হাইড্রোক্সাইড যেটা জিঙ্কের হাইড্রোক্সাইড যেটা উপধর্মী হাইড্রোক্সাইড। তাহলে এই যে উপধর্মী হাইড্রোক্সাইড যেটা ছিল, এই উপধর্মী হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশনে যাবে, এন্ড গিয়ে সোডিয়াম জিঙ্কেট তৈরি করে, Na2ZnO2। এটা হচ্ছে সোডিয়াম জিঙ্কেট, এবং এটা কিন্তু লবণ, এটা দ্রবণীয়। এই দ্রবণীয় সোডিয়াম জিঙ্কেট তৈরি করে ফেলে, সাথে হচ্ছে পানি তৈরি করে ফেলে। মানে এখানে হচ্ছে সে অ্যাসিড আকারে কাজ করবে, সে বেজ আকারে কাজ করবে, অ্যাসিড বেজের রিঅ্যাকশনে কি তৈরি হয়, লবণ পানি তৈরি হয়। এবং এখানে এই যে সাদা পদক্ষেপ যেটা ছিল এটা থাকবে না, পরবর্তীতে বিক্রিয়া শেষে এটা দ্রবণীয় হয়ে যাবে। ফলে এই যে দ্রবণীয় হলো, এটা দেখে আমরা জিঙ্ক 2+টা শনাক্তকরণ করতে পারি। এখন আসো ক্যালসিয়ামের ক্ষেত্রে, যে আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করব। তো ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করার জন্য ক্যালসিয়ামকে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন দিব। তাহলে ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন যদি দেই, তাহলে কি পাচ্ছি দেখি, যে ক্যালসিয়াম
ক্যালসিয়াম 2+ তার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশনে যাবে, গিয়ে আগের মতোই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ তৈরি করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ তৈরি করে। ওকে, এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ তৈরি হইল, এখন এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন দিব। একটু খেয়াল করলেই বুঝবা এখানে কিন্তু কি হবে না, কোনো রিঅ্যাকশন হবে না অ্যাকচুয়ালি। কেন? কারণ দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইডও ক্ষার, তার মানে এখানে মিক্সচার আকারে থাকবে, তাই না? তাহলে এই সাদা যে পদক্ষেপ ছিল সেটা আসলে কি হবে না, দ্রবীভূত হবে না, সেটা আসলে দ্রবীভূত হবে না। এই যে দ্রবীভূত না হওয়ার কারণেই জিঙ্ক 2+ দ্রবণীয়, কিন্তু এই মিশ্রণটা কি না, দ্রবীভূত না। এটা দেখেই আসলে আমরা কি করতে পারি, আমাদের যে কাঙ্ক্ষিত দুইটা জিনিস জিঙ্ক 2+ আর ক্যালসিয়াম 2+ এটা শনাক্তকরণ করতে পারি। হোপফুলি বুঝার কথা, খুবই ইজি জিনিস, বই থেকেই আসছে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট কোশ্চেনটা কেপিকেসি থেকে দেওয়া। কি বলছে, নিচের উপাত্ত থেকে সাম্যাবস্থা নাইট্রোজেন ও হাইড্রোজেনের ঘনমাত্রা ও বিক্রিয়াটির রাসায়নিক সাম্যাঙ্ক কেসি নির্ণয় করো। কেসি বের করতে বলছে। আর এখানে যেহেতু কোনো ভলিউম দেওয়া নাই, আমরা দেখি ভলিউম দেওয়া নাই, পরবর্তীতে আমরা দেখবো কি কি ডাটা দেওয়া আছে। ইনিশিয়াল স্টেটে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন দেওয়া আছে। কিভাবে বুঝলাম কনসেন্ট্রেশন দেওয়া আছে? কারণ দেখো থার্ড ব্র্যাকেটে দেওয়া, থার্ড ব্র্যাকেটে আমরা নর্মালি ঘনমাত্রাটা কি প্রকাশ করি, তাহলে তার ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে আসলে ভলিউম লাগবে না। ঘনমাত্রা কত? 0.2 মোলার। আমি লিখে দিই, এটাও 0.2 মোলার। অ্যান্ড ইনিশিয়ালি আমরা জানি কোনো উৎপাদ থাকে না, যেহেতু কিছু বলা নাই এখানে যে বিক্রিয়াটা 0 থেকে স্টার্ট হয়েছে কিনা, মানে ইনিশিয়ালি নর্মালি উৎপাদ 0 থাকে, কিন্তু অনেক সময় আছে যে উৎপাদও থাকতে পারে। এটা কিন্তু না যে সবসময় উৎপাদ 0 হবে এরকম না, উৎপাদও সামান্য পরিমাণে থাকতে পারে। ওই ক্ষেত্রে কি হয় সেটা আমরা ক্লাসে ডিসকাস করব। ওকে, তাহলে এখন দেখো ইনিশিয়ালি উৎপাদ 0 থাকে, আমরা ধরে নিলাম ইনিশিয়ালি উৎপাদ 0। অ্যান্ড ইকুইলিব্রিয়াম পজিশনে কি হয় খেয়াল করো, যেহেতু এখানে 1:3:2 বিক্রিয়া হচ্ছে, তাহলে ইনিশিয়াল স্টেটে এই ইকুইলিব্রিয়াম পজিশনে 0.2 মোলার ছিল ইনিশিয়ালি, ইকুইলিব্রিয়ামে আসলে তার থেকে কি হবে, 0.2 - x হয়ে কমে যাবে। অ্যান্ড হাইড্রোজেনের পরিমাণটাও কি হবে, 0.2 - 3x আকারে কমে যাবে। আমরা x ধরছি বিয়োজন, বিয়োজনের পরিমাণটা আমরা x ধরছি। আর এখানে অ্যামোনিয়া যে পরিমাণ তৈরি হবে এটা হবে কি 2x পরিমাণ তৈরি হবে। বোঝা গেছে নাকি বোঝা নাই? খেয়াল করো, যেহেতু বিক্রিয়াটা 1:3:2 হচ্ছে, তাহলে বিয়োজনের পরিমাণটা যদি আমরা x চিন্তা করি, আমরা জানি বিয়োজনের পরিমাণ x = n আলফা, এগুলো নিয়ে ক্লাসে ডিসকাস করা হবে। যখন ক্লাসে করাবো আমরা তখন ক্লাসে ডিসকাস করা হবে। এন্ড যারা এই কোশ্চেনটা দেখছো তারা অবশ্যই অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা এগুলো জানো, বিয়োজনের মাত্রা, আলফা হচ্ছে বিয়োজনের পরিমাণ, এগুলো তোমরা জানো। সো আমি আর ওই বেসিকে যাচ্ছি না। যেহেতু 1:3:2 বিক্রিয়া, তাহলে 0.2 মোলার ছিল ইনিশিয়ালি, তার থেকে 1x পরিমাণ কমে যাবে না, তাহলে হচ্ছে কি -0.2 - x, মানে 0.2 - x হইল। এখানে যেহেতু 1:3, তার মানে এটা যদি x পরিমাণ কমে, এটা হবে 0.2 - 3x, আর এখানে 2x পরিমাণ তৈরি হবে। তাহলে খেয়াল করো আমার এখানে 2x সমান কি দেওয়া আছে, দেখো তো 2x সমান দেওয়া আছে 0.0450। এখান থেকে আমি x এর ভ্যালুটা পেয়ে যাবো ইজিলি। আর x এর ভ্যালু যদি আমি বের করতে পারি, আমার সবকিছুই জানা। ওকে, তাহলে 0.045 / 2, আমার আনসার আসছে 0.0225 মোলার। তাহলে x যেহেতু জানি, তাহলে আমি সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়ামে সবগুলার ঘনমাত্রা জানি। ইকুইলিব্রিয়ামে নাইট্রোজেনের ঘনমাত্রা কত হবে, 0.2 - 0.0225 মোলার। কত আসে, 0.2 থেকে এটা বাদ দিলে আসবে হচ্ছে 0.1775 মোলার। তারপরে আমার হাইড্রোজেনের, এটাও আমি জানি, এটা কত, 0.2 - 3 × 0.0225, 0.2 - 3 × x, x হচ্ছে 0.0225। তাহলে কি থাকে, এখানে থাকছে 0.1325 মোলার। অ্যান্ড অ্যামোনিয়ারটা তো দেওয়াই ছিল, অ্যামোনিয়ারটা দেওয়া ছিল কত, 0.045 মোলার। সবকিছু আমি জানি ইকুইলিব্রিয়াম পজিশনে। আমরা কেপিকেসি বের করি এট ইকুইলিব্রিয়ামে। দ্যাটস ওয়াই আমরা এখানে ইজিলি কেসির ইকুয়েশনটা যদি লিখি তাহলে বের করে ফেলতে পারবো। তাহলে কেসির ইকুয়েশনটা যদি লিখি তাহলে হবে অ্যামোনিয়া
এন্ড যেহেতু তার সহগ 2 পাওয়ার চলে যাবে 2 এন্ড হাইড্রোজেন পাওয়ার চলে যাবে 3 আর নাইট্রোজেন পাওয়ার হচ্ছে 1 যেহেতু তার সহগ 1। অ্যামোনিয়ার পরিমাণ কত ছিল 0.045, এটা আসবে হলো স্কয়ার। হাইড্রোজেনের পরিমাণ কত বের করছিলাম 0.1325, ওইটা হয়ে যাবে হোল কিউব। আর নাইট্রোজেনের পরিমাণ কত ছিল? নাইট্রোজেনের পরিমাণ ছিল 0.1775। জানি, আনসারটা বের করলেই হয়ে যাবে। কত পাচ্ছি আমরা একটু দেখি, 0.045 হোল স্কয়ার ডিভাইডেড বাই 0.1325 হোল কিউব ইন্টু 0.1775, আমরা পাচ্ছি 4.904। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এই কোশ্চেনটা খুব ইজি ছিল এপিএসসি থেকে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, আমাদের যে নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে এটা কি বলছে, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে, আচ্ছা প্রাকৃতিক গ্যাসে H2S একটি সাধারণ অপদ্রব্য। হাইড্রোজেন সালফাইড একটি সাধারণ অপদ্রব্য। নিচের বিক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক গ্যাস থেকে হাইড্রোজেন সালফাইড অপসারণ করা হয়। বিক্রিয়াটা দেওয়া আছে, বিক্রিয়াটা কি দেওয়া আছে যে হাইড্রোজেন সালফাইড প্লাস সালফার ডাইঅক্সাইড ইকুয়ালস টু সালফার তৈরি হয়, সাথে 2 মোল পানি তৈরি হয়। একটি সাধারণ প্রক্রিয়া যদি 290 কেলভিন তাপমাত্রায় 0.95 ATM চাপে 10 লিটার হাইড্রোজেন সালফাইড, তার মানে হাইড্রোজেন সালফাইডে সবকিছু বলা আছে। কি বলা আছে? টেম্পারেচার বলা আছে, প্রেসার বলা আছে, ভলিউম বলা আছে। হাইড্রোজেন সালফাইড অতিরিক্ত সালফার ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, তবে উৎপাদ সালফারের ভর নির্ণয় করে। খুবই সহজ, পরিমাণগত রসায়নের ম্যাথ। স্টয়কিওমেট্রিক ফর্মুলা যদি তুমি জানো, হোপফুলি এটা ইজিলি সলভ করে ফেলতে পারবা। এখানে দেওয়া আছে আমার কি, কার পরিমাণটা দেওয়া আছে, হাইড্রোজেন সালফাইডের সবকিছু দেওয়া আছে। আমাকে বের করতে বলছে সালফারের পরিমাণ। এন্ড আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলা যদি ইউজ করি, স্টয়কিওমেট্রিক ফর্মুলাটা কি ছিল খেয়াল করো, যে এখানে N অফ সালফিউরিক অ্যাসিড, সরি N অফ হাইড্রোজেন সালফাইড, এবং তার সহগ হচ্ছে 2 দিয়ে ভাগ করব, ইকুয়ালস টু বের করতে চাচ্ছি কারটা, সালফারের পরিমাণটা, তাহলে হবে N অফ সালফার ডিভাইডেড বাই 3, তার সহগ 3 দিয়ে ভাগ করব। এই ইকুয়েশন। এখন মূল সংখ্যা তুমি জানো, মূল সংখ্যার যা যা ডাটা দেওয়া থাকবে ওই ডাটা তুমি ইউজ করবা। হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে PVT দেওয়া আছে, তার মানে PV ইকুয়ালস টু NiT ইউজ করবো আমরা। তাহলে এখানে আমি লিখে ফেলি, প্রেসার কত? প্রেসার হচ্ছে 0.95 ATM, ভি ভলিউম হচ্ছে 10 লিটার, তারপরে হচ্ছে টেম্পারেচার 290 কেলভিন, আর আর এর মানটা যেহেতু লিটার ATM এ বসাচ্ছি, তাহলে 0.0821 লিটার ATM পার মোল পার কেলভিন। ওকে, সবকিছু জানি। আর এখানে বের করতে বলছে সালফারের ভর, তার মানে এখানে W/M ইউজ করবো সালফারের ক্ষেত্রে। তাহলে যদি আমি ইকুয়েশনটাতে মান বসাই, হাইড্রোজেন সালফাইডের PVT দেওয়া আছে, তাহলে PV/RT ইউজ করব, আর নিচে একটা 2 ভাগ ছিল। আর সালফারের ক্ষেত্রে W/M ইউজ করব, নিচে একটা 3 ছিল। ডাটাগুলো আমি বসানো শুরু করি। প্রেসার দেওয়া ছিল 0.95, ভলিউম দেওয়া ছিল 10, 2 ইন্টু আর হচ্ছে 0.0821 ইন্টু টি হচ্ছে 290। ওকে, ডাব্লিউ বের করব 3 ইন্টু সালফারের ভর কত? সালফারের ভর হচ্ছে 32। খুবই ইজি কোশ্চেন ছিল, খুবই ইজি কোশ্চেন, পারার মতো কোশ্চেন। এন্ড এইটাতে যদি আমরা ডাটাতে যদি মানগুলা বসাই, ক্যালকুলেটরে যদি মানগুলা বসাই, দেখি আমরা কি পাচ্ছি। আমরা পাচ্ছি 19.15 গ্রাম। আমি আবার একটু চেক করে নিই, ক্যালকুলেশন মিস্টেক হওয়ার চান্স আছে। 30 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.0821 ইন্টু 290, না ঠিকই আছে 19.15 গ্রাম। তাহলে আমাদের এই কোশ্চেনটাও ডান। আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনে কি বলা আছে, যে একটি ল্যাবরেটরিতে লেভেলবিহীন 3টি বোতলে ইথানল, ইথানল ও ইথানোয়িক অ্যাসিড রয়েছে। তার মানে আমরা একটা লেভেলবিহীন বোতল নিছি, এন্ড ওই বোতলে ইথানল মানে একটা অ্যালকোহল, ইথানেল একটা অ্যালডিহাইড, আর ইথানোয়িক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড নেওয়া আছে। যৌগ তিনটির শনাক্তকারী বিকারকের মধ্যে রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, মানে শনাক্ত করার জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেট, টলেন বিকারক অথবা 2,4-DNP
মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল যেটা, এই 3টা শনাক্তকারী বিকারক রয়েছে। উপযুক্ত বিক্রিয়া সহ দেখাও যে কিভাবে 3টি বিকারকের মধ্য থেকে সর্বোচ্চ 2টি বিকারক ব্যবহার করে যৌগগুলো শনাক্ত করা যায়। তার মানে আমাকে এখানে 3টা বিকারক থেকে 2টা ইউজ করতে পারবো আমি ম্যাক্সিমাম। এই 2টা ইউজ করে ইথানল, ইথানল আর ইথানোয়িক অ্যাসিডের শনাক্তকরণ করব। এটা দেখেই বোঝা যাচ্ছে অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন। অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড এগুলো শনাক্ত করি পরীক্ষা যেটা, ওইটা থেকে কোশ্চেন করছে। ওকে, তাহলে আমরা লিখি আমাদের কাছে যে 3টা যৌগ আছে, আমরা ওই 3টা যৌগের নামটা লিখি। কি কি আছে? প্রথমে আছে আমাদের কাছে CH3, CH2 আর হচ্ছে OH। ওকে, এটা হচ্ছে আমাদের ইথানল। তারপরে আছে CH3, CHO ইথানল, এন্ড ফাইনালি আছে CH3, COOH ইথানোয়িক অ্যাসিড। এই 3টা আছে, এন্ড এই 3টাকে আইডেন্টিফাই করার জন্য আমার এখানে 3টা বিকারক আছে, সোডিয়াম বাইকার্বনেট, টলেন বিকারক ও 2,4-DNP। এখান থেকে 2টা ইউজ করব। আমরা এক কাজ করতে পারি, আমরা জানি যে হচ্ছে আমাদের এই যে এলডিহাইড, আমাদের এই এলডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়, 2,4-DNP এর সাথেও বিক্রিয়া দেয়। আমরা জানি যে আমাদের ইথানল, এটা শনাক্তকরণ করার জন্য আমরা হচ্ছে লুকাস বিকারক ইউজ করতাম, বাট এখানে দেওয়া নাই। আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটাকে শনাক্ত করার জন্য আমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করি। তাহলে একটা কাজ করা যায়, যেহেতু সোডিয়াম বাইকার্বনেট এন্ড হচ্ছে 2,4-DNPর সাথে আমার এলডিহাইড রিয়েকশনে যায় না, কারণ যখন এলডিহাইডের সাথে রিয়েকশন দিব তখন হচ্ছে সেটা রিয়েকশন করবে না। এটা দেখে আমরা বুঝে যাবো সেটা হচ্ছে এলডিহাইড। তার মানে আমরা এখানে ইথানল শনাক্তকরণ করা বুঝে গেলাম। এখন এই যে এলডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড, এই এলডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করার জন্য আমরা 2,4-DNP নিব। 2,4-DNP নিলে হচ্ছে আমার এলডিহাইড রিয়েকশনে যাবে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড যাবে না। তার মানে ইজিলি আমরা 2টা বিকারক এখানে ইউজ করব। কি কি বিকারক ইউজ করা যায়? আমরা সোডিয়াম বাইকার্বনেট নিব, আমরা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট নিব, আর হচ্ছে চাইলে টলেন বিকারক নিতে পারি, 2,4-DNP নিতে পারি। আমি 2,4-DNPটা নিচ্ছি। 2,4-DNP নিলে রিয়েকশনটা তোমরা একটু বুঝে যাবা কিভাবে রিয়েকশন হয়। তাহলে আমি রিয়েকশনগুলো যাই। প্রথমে যেটা নিব এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে, সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করবে কে? আমাদের ইথানোয়িক অ্যাসিড। সোডিয়াম বাইকার্বনেট, অ্যান্ড আমি এই পাশটা একটু মুছে দিই, এগুলো একটু মুছে দিই। ওকে, এন্ড আমরা জানি এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ধাতব বাইকার্বনেট। এন্ড আমরা জানি যে সক্রিয় অ্যাসিডের সাথে আমাদের বাইকার্বনেটের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড। এখন লবণ কিভাবে তৈরি হবে? এই যে ইথানোয়িক অ্যাসিড আছে, তার সাথে সোডিয়াম চলে যাবে, গিয়ে হচ্ছে CH3, COONA, সোডিয়াম ইথানোয়েট তৈরি করবে, সাথে এখানে কার্বন ডাই অক্সাইড আসবে, আর আসবে কি? পানি। এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হইলো, এই কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে দেখা দিবে, এন্ড এই কার্বন ডাই অক্সাইডকে যখন আমরা চুনের পানির সাথে বিক্রিয়া দেবো তখন কি সে চুনের পানিকে ঘোলা করবে, 9-10 রিয়াকশন। তো এই কার্বন ডাই অক্সাইড দেখেই, বুদবুদ দেখে আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করতে পারি, কিন্তু ইথানল আর ইথানোয়িক অ্যাসিড এই রিয়েকশনটা দিবে না। তাহলে হচ্ছে ইথানেল আর হচ্ছে ইথানল এই দুটো রিয়েকশন দিবে না। CHO তার সাথে সোডিয়াম বাইকার্বনেট দাও, নো রিয়েকশন। আচ্ছা, এটা আমি আর দেখাচ্ছি না, নো রিয়েকশনই ঘটবে। ওকে, এন্ড এখন 2,4-DNP দিয়ে আমি শনাক্তকরণ করি। 2,4-DNP টেস্ট। 2,4-DNP। 2,4-DNP টেস্ট কিভাবে? 2,4-DNP হচ্ছে দিবে কে? ইথানেল দিবে, এন্ড ইথানেল যখন দিবে ইথানল আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড 2,4-DNP দিবে না। তাহলে কিভাবে? খেয়াল করো, CH3, C≡OH, এটা হচ্ছে আমার ইথানেল। আমি একটু ভেঙে লিখলাম কারণ বোঝানোর জন্য। 2,4-DNPটা কিরকম? এরকম। সরি, এখানে H আসবে না,
এখানে আমার বেনজিন আসবে, আর 2,4 মানে হচ্ছে 2 নং কার্বনে এবং 4 নং কার্বনে ডাইনাইট্রো থাকবে। তাহলে এখানে থাকবে নাইট্রোমূলক, এখানে থাকবে আমার নাইট্রোমূলক। অ্যান্ড রিয়াকশনটা কীরকম হয় খুব ইজিলি ব্যাখ্যা করা যায়, খুব ইজিলি বোঝা যায়। কিভাবে দেখো, এই যে অক্সিজেন আর এই হাইড্রোজেন, এই দুইটা বের হয়ে পানি তৈরি করে ফেলবে, অ্যান্ড বাকিটা যেরকম আছে ওইরকমই থাকবে। এই যে বাকি যেটা, এই দুইটা পানি নিয়ে বের হয়ে যাবে, এই যে অক্সিজেন আর হাইড্রোজেন পানি হয়ে বের হয়ে যাবে, অ্যান্ড এই ডাবল বন্ডের সাথে নাইট্রোজেনটা অ্যাড হয়ে যাবে, যৌগ আমার শেষ, ফিনিশড। তাহলে হচ্ছে আমরা কি পাবো, আমরা হচ্ছে এখানে পাবো এরকম যে CH3C ডাবল বন্ড, এখানে থাকবে হাইড্রোজেন, আর এখানে আসবে নাইট্রোজেন, এখানে হবে NH, এখানে থাকবে নাইট্রোমূলক, এখানে থাকবে নাইট্রোমূলক। এটা হয়ে যাবে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন তৈরি করবে। অ্যান্ড এখানে আমার ইয়েলো কালার বা অরেঞ্জ কালার হবে, এটা হবে ইয়েলো কালার অথবা হচ্ছে কি অরেঞ্জ কালার। এই ইয়েলো কালার বা অরেঞ্জ কালার দেখেই আমরা এটা শনাক্তকরণ করতে পারি, ইয়েলো অর হচ্ছে অরেঞ্জ হবে, অর অরেঞ্জ। এই গোলাপি বর্ণ দেখেই আসলে আমরা অ্যালডিহাইড শনাক্তকরণ করে থাকি। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যালকোহল অথবা কার্বক্সিলিক অ্যাসিড দিবে না। তাহলে এই দুইটা বিক্রিয়ার সাহায্যে ইজিলি আমরা এখানে ইথানেল আর ইথানোয়িক অ্যাসিড তিনটে শনাক্তকরণ করতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটা অর্গানিক থেকে কোশ্চেন করছিল, এই টাইপের একটা কোশ্চেন 2018 সালেও বইটা আসছিল, 18-19 ব্যাচের। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন একটু দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি বর্তমান সময়ের আশাব্যঞ্জক শক্তি সঞ্চয় ব্যবস্থাগুলির একটি। ব্যাটারির প্রমাণ তড়িৎচালক বলের মান 3.7 ভোল্ট। তার মানে আমার এখানে কি দেওয়া আছে, যে ইনট সেলের মান যেটা ওইটা দেওয়া আছে কত, 3.7 ভোল্ট। আচ্ছা, সেল বিক্রিয়াটি নিম্নরূপ। বিক্রিয়াটা দেওয়া আছে কোবাল্ট ডাইঅক্সাইড প্লাস লিথিয়াম LiC6, এটা রিঅ্যাকশন করে কি করে, লিথিয়াম কোবাল্ট অক্সাইড আর হচ্ছে 6টা কার্বন তৈরি করে। বলছে বিক্রিয়াটির ব্যাটারির অর্ধকোষ বিক্রিয়া লিখো। এই ব্যাটারিটার অর্ধকোষ বিক্রিয়া লিখতে বলছে, তার মানে হচ্ছে আমাকে প্রমাণ জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া এই দুইটা লিখতে বলছে। সেকেন্ড যে কোশ্চেনটা করছে, বলছে মুক্ত শক্তির পরিবর্তন নির্ণয় করে দেখাও যে ব্যাটারির বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে। এটা ইজিলি বলা যায়, যেহেতু ই সেলের মানটা এখানে কি আমার পজিটিভ, তার মানে অবশ্যই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে সলভ করা যায়। এটা হচ্ছে বইয়ের তড়িৎ রসায়নের হুবহু রিঅ্যাকশন তড়িৎ রসায়নে আছে। তাহলে আমরা দেখি যে অর্ধ বিক্রিয়াগুলো কিভাবে হয়। তাহলে আমি এখানে দিচ্ছি অ্যানোড বিক্রিয়া, অ্যানোড অর্ধ বিক্রিয়া। তাহলে অ্যানোড অর্ধ বিক্রিয়া, তো অ্যানোড অর্ধ বিক্রিয়া খুবই সহজ। আমরা জানি যে অ্যানোডে কি ঘটে, অ্যানোডে জারণ ঘটে। এখানে এই যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড যেটা আছে, এখানে লিথিয়াম কোবাল্ট অক্সাইড যেটা আছে, এই লিথিয়াম কোবাল্ট অক্সাইডের লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে Li+ হয়। এই লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, Li+ হয়। এখন এখানে জারণ ঘটছে, আমরা নর্মাল নিয়মে আমরা জারণ বিক্রিয়ার ক্ষেত্রে এই পাশে মাইনাস ইলেকট্রনটা না দিয়ে আমরা ওই পাশে প্লাস ইলেকট্রন আকারে দেখাই। সো এটাকে আমি ওই পাশে দেখাচ্ছি, এটা হয়ে যাবে প্লাস ইলেকট্রন। আর এই যে C6 যেটা, সে 6টা কার্বন আকারে বের হয়ে যাবে, প্লাস 6টা কার্বন। এটা ছিল আমার জারণ অর্ধ বিক্রিয়া, মানে অ্যানোডের বিক্রিয়া। ক্যাথোডের বিক্রিয়া যদি আমি লিখি, ক্যাথোড অর্ধ বিক্রিয়া, এটা খুবই সহজ। ক্যাথোড অর্ধ বিক্রিয়া খুবই সহজ। অ্যানোড অর্ধ বিক্রিয়া কেউ যদি পারে, সে ক্যাথোড অর্ধ বিক্রিয়াও পারবে। কিরকম, এই যে আমার কোবাল্ট ডাইঅক্সাইড যেটা আছে, এই কোবাল্ট ডাইঅক্সাইডের সাথে অ্যানোডে উৎপাদে যা হয়েছিল লিথিয়াম 2+ প্লাস ইলেকট্রন, এই দুটো আসবে। লিথিয়াম প্লাস 2+ বলছি, লিথিয়াম প্লাস ইলেকট্রন, এই দুইটা আসবে, এসে এখানে লিথিয়াম কোবাল্ট অক্সাইড তৈরি করবে। এটাই ছিল আমার অ্যানোড অর্ধ বিক্রিয়া।
আটকে ধরে বিক্রিয়া। হোপফুলি বুঝে পড়লে মনে থাকার কথা, বইয়ে হুবহু আছে, ইজি কোয়েশ্চেন ছিল। তারপরে বলছে মুক্ত শক্তির পরিবর্তন নির্ণয় করে দেখাও যে ব্যাটারি বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে। আমি আগেই বলছি যেহেতু ই সেল হচ্ছে পজিটিভ, তার মানে মুক্ত শক্তির পরিবর্তনটা হবে নেগেটিভ। কেন নেগেটিভ? সূত্র দেখলেই বুঝবা। এন্ড এটা স্পন্টেনিয়াস, মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটা আনসার কিরকম হবে? আমরা জানি যে মুক্ত শক্তির পরিবর্তন যেটা, মুক্ত শক্তির পরিবর্তন, এই মুক্ত শক্তির পরিবর্তনের সূত্র হচ্ছে -n e f। পরিচয়গুলো কি? n হচ্ছে রিঅ্যাকশনে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, এই হচ্ছে সেল বিভব, আর এফ যেটা ওইটা হচ্ছে কি ফেরারে কনস্ট্যান্ট। তাহলে এখানে আগের বিক্রিয়া থেকে দেখো আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তার হচ্ছে -1, ই কত? ইনট সেল দেওয়া আছে 3.7 ভোল্ট, তাহলে হচ্ছে 3.7 ইন্টু এফ কত? 96,500। এন্ড যেহেতু আমার মুক্ত শক্তির পরিবর্তন, এটাকে ডেল জি বলে। ওকে, এন্ড এটা ভ্যালু কত আসে? এটা ভ্যালু আসছে 3.7 ইন্টু 96,500, আসতেছে হচ্ছে 357,050। যেহেতু 357,050 এবং এটা নেগেটিভ ভ্যালু, এন্ড আমরা জানি মুক্ত শক্তির পরিবর্তন নেগেটিভ হইলেই স্বতঃস্ফূর্তভাবে ঘটে, সুতরাং স্বতঃস্ফূর্ত। এটা যেহেতু শূন্য থেকে ছোট, তাই স্বতঃস্ফূর্ত, তাই স্বতঃস্ফূর্ত। ওকে, এটাও তুলনামূলক ইজি কোয়েশ্চেন ছিল। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এইটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এন্ড এটা খুবই ভালো কোয়েশ্চেন করছিল আমাদের সবাই। কোয়েশ্চেনটা একটু পরেই দেখে কি বলছে। ওকে, বলছে C8H10 হাইড্রোকার্বনকে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা মনোনাইট্রেশন করে C8H9NO2 যৌগের দুটি সমাণু পাওয়া গেল। C8H10 হাইড্রোকার্বনটির গঠন নির্ণয় করো এবং রাসায়নিক সমীকরণটি দেখাও। প্রথমে গঠন বের করতে বলছে, পরে রাসায়নিক সমীকরণ বের করতে বলছে। প্রথম কথা এখানে দেখেই বুঝো যে এখানে কি কি দেওয়া আছে। C8H10 এই যৌগটার দিকে তাকাও, এই যৌগটার মধ্যে কি আছে একটু খেয়াল করো। কার্বন আছে 8টা, হাইড্রোজেন আছে 10টা। 8টা হাতে 10টা কার্বন, 10টা হাইড্রোজেন কিভাবে রাখবো? তার মানে অবশ্যই এটা হচ্ছে অ্যারোমেটিক টাইপের যৌগ হবে। এন্ড অ্যারোমেটিক টাইপের যৌগ হবে, তাকে আমরা কি করব? এই যে নাইট্রিক অ্যাসিড, তাকে আমরা নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিডের সাথে নাইট্রেশন করব, বলে দিতেছে নাইট্রেশন করতে। এখন C8H10 এই যে যৌগটা আমরা একটু দেখি কিভাবে আসে। বেনজিনের কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে আমাদের বেনজিন, মানে এটা সংকেত কি? সংকেত হচ্ছে C6H6, 6টা কার্বন 6টা হাইড্রোজেন। এখানে আমাকে বলছে 8টা কার্বন নিতে হবে, হাইড্রোজেন থাকবে 10টা। তাহলে কিভাবে হয় খেয়াল করো। আমি কি করলাম যে আমার বেনজিনের এই দুইটা হাত আমি চুজ করলাম, এই হাত আর এই হাত, এই দুইটা হাত আমি হাইড্রোজেনের পরিবর্তে অন্য কোনো মূলক দ্বারা ট্রাই করছি। খেয়াল করো, আমি যদি এখানে CH3 দেই আর এখানে CH3 দেই, খেয়াল করো কি পাচ্ছি। আমার কার্বন হয়ে গেছে কয়টা? 6 হাতে 6টা কার্বন ঠিকই আছে, এখানে একটা 7টা, এখানে একটা 8টা। C8 মিলছে, H10 মিলে কিনা দেখি। এই দুইটা হাইড্রোজেন মিলে হচ্ছে 6টা হাইড্রোজেন অলরেডি আছে। আর এই যে 4টা হাত বাকি আছে বেনজিনের, এই 4টা হাতে কি থাকবে? আরো 4টা, তার মানে 6 আর 4 মিলে 10, তার মানে C8H10 আমি পেয়ে গেছি। তার মানে আমাদের যে যৌগটা পাচ্ছি, এই যৌগটা কি পাচ্ছি খেয়াল করো তো। এই যৌগটা, এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি, এটাকে একটু সুন্দর করে লিখি, এই ওরিয়েন্টেশনটাকে সুন্দর করে লিখি। আমরা যে যৌগটা পাচ্ছি এটা হচ্ছে এরকম, বেনজিন, এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক, তার মানে এটা হচ্ছে জাইলিন। যেহেতু অর্থ অবস্থানে আছে, তার মানে কি অর্থোজাইলিন, তার মানে এটা হচ্ছে আমাদের অর্থোজাইলিন। ওকে, এই নামগুলো একটু মনে রাখতে হবে, এগুলো বইয়ে আছে। যদি এটা দেওয়া থাকতো, খেয়াল করো তো, এটা কি? এটা হচ্ছে ফেনল, তাই না? আর এখানে যদি CH3 থাকতো, এটার নাম কি হইতো? ক্রিসল হয়ে যেত। একটু খেয়াল রাখবা, এই নামগুলো একটু মনে রাখতে হবে। ওকে, এখানে আমরা পাচ্ছি অর্থোজাইলিন।
এখন আরেকটা কথা, আমি এখানে মেটাজাইলিনও পাইতে পারি, সরি মেটাজাইলিন না, প্যারাজাইলিনও পাইতে পারি, তাই না? প্যারাজাইলিন তো পসিবল, CH3CH3 এটাও পসিবল। ওকে, তাহলে আমরা এখানে অর্থোজাইলিন অথবা প্যারাজাইলিন এই দুইটা পাবো। এখন তারপরে কন্ডিশনে যাই, যখন আমি এটাকে নাইট্রেশন করব তখন হচ্ছে C8H9NO2 যৌগের দুটি সমাণু পাওয়া যায়। ভালো করে খেয়াল করো, এখানে বলে দিছে C8H9NO2 যৌগের দুটি সমাণু পাওয়া যায়, মানে আমরা যে যৌগটা নিব ওই যৌগে নাইট্রেশন ঘটালে আমার দুইটা সমাণু পাবো। তাহলে আমরা অ্যানালাইসিস করি, আমরা এই যৌগটা নাইট্রেশন ঘটাই, এই যৌগটা নাইট্রেশন নেই, এই যৌগটা নাইট্রেশন নেই, নিয়ে দেখি কোন যৌগের ক্ষেত্রে দুইটা সমাণু পাওয়া যায়। ওকে, তাহলে আমরা শুরু করি, আমরা একটু শুরু করি। ওকে, কালারটা একটু চেঞ্জ করি। আমরা অর্থোজাইলিনের হচ্ছে নাইট্রেশন করি, ফার্স্টে হচ্ছে অর্থোজাইলিন, তাহলে হচ্ছে অর্থোজাইলিন। ওকে, তাহলে অর্থোজাইলিনের নাইট্রেশন শুরু করি, কি পাই একটু খেয়াল করি। এখানে CH3, এখানে আবার CH3, নাইট্রেশন মানে হচ্ছে NO2OH, সালফিউরিক অ্যাসিড দিব, অবশ্যই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর এখানে একটা টেম্পারেচার দেওয়া লাগে, মানে একটা হিট দেওয়া লাগে। এন্ড দিলে আমরা জানি এখান থেকে এই নাইট্রোমূলকটা সে যুক্ত হবে। এন্ড এই যে নাইট্রোমূলক যে যুক্ত হবে, নাইট্রোমূলকটা কোন অবস্থানে যাবে? আমরা নর্মালি যদি এই CH3 মূলকটা না থাকতো তাহলে এটা ছিল টলোইন, এন্ড টলোইন আমরা জানি অর্থপ্যারা নির্দেশক, তাহলে এই নাইট্রোমূলকটা ওই অর্থ অবস্থানে অথবা প্যারা অবস্থানে যেত। কিন্তু যেহেতু এখানে আগে থেকে দুইটা প্রতিস্থাপক উপস্থিত, এখন এইটা অর্থপ্যারা, এইটাও অর্থপ্যারা, তার মানে এই নাইট্রোমূলকটা আমরা যখন লিখব যে কোনো একটা মূলককে কনস্ট্যান্ট রাখবো, মানে তাকে আমরা বিক্রিয়া মানে যৌগতে নাই হিসেবে চিন্তা করব, বাকিটাকে কি রাখবো, বাকিটার সাপেক্ষে চিন্তা করব। বুঝা গেছে আমার কথা? মানে আমি প্রথমে এটাকে আমি 1 নম্বর বললাম, এটাকে আমি 1 নম্বর বললাম, এটাকে 2 নম্বর মূলক বললাম। এই যে 1 নম্বর যে মূলকটা, এটাকে আমি ধরলাম প্রথম ক্ষেত্রে, 2 নম্বর মূলক হচ্ছে স্থির, বাট এই 1 নম্বর মূলকটা এই ক্ষেত্রে তার রেসপেক্টে চিন্তা করব। তাহলে তার রেসপেক্টে যদি নাইট্রেশনটা চিন্তা করি তাহলে কি আসবে? অর্থ অবস্থানে আসবে বা প্যারা অবস্থানে আসবে। অর্থ অবস্থানে যদি একটা অলরেডি আছে তার মানে প্যারা অবস্থানে যাবে, তাহলে তার নাইট্রেশন ঘটালে আমরা কি পাবো? খেয়াল করো, তার নাইট্রেশন যখন ঘটাবো, এখানে CH3 থাকবে, আর এখানে আমরা কি পাবো? নাইট্রো মূলক পাবো। ওকে, কি বলছি আমি? খেয়াল করো, যখন এরকম দুইটা প্রতিস্থাপক থাকবে তুমি যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখবা, আরেকটা রেসপেক্টে চিন্তা করবা। তাহলে এখানে আমি 2 নম্বরটাকে কনস্ট্যান্ট রাখছি, 1 নম্বরটা রেসপেক্টে চিন্তা করছি। 1 নম্বরটা অর্থপ্যারা নির্দেশক, তার রেসপেক্টে নাইট্রেশন কি হবে? অর্থ বা প্যারা অবস্থানে হবে। এন্ড যেহেতু অর্থ অবস্থানে অলরেডি একজন বুক ছিল আগে থেকে, তার মানে প্যারা অবস্থানে চলে আসছে, এই যে প্যারা অবস্থানে চলে আসছে। সেকেন্ডটা, এখন হচ্ছে আমি আরেকজনকে, আমার 2 নম্বরটা আগে স্থির রাখছিলাম, এখন 2 নম্বরটাকে কি রাখবো? 1 নম্বরটাকে স্থির রাখবো, 2 নম্বরটা রেসপেক্টে আমরা নাইট্রেশন করব। তাহলে 2 নম্বরটা রেসপেক্টে যদি চিন্তা করি, খেয়াল করো, CH3, এখানেও আসবে CH3। এটা খুব ভালো কোশ্চেন ছিল। ওকে, এখন তার রেসপেক্টে যদি চিন্তা করি, তাহলে কি আসবে? দেখো, আমি তার রেসপেক্টে চিন্তা করেছি, সে অর্থপ্যারা, তাহলে হয় অর্থ অবস্থানে অথবা প্যারা অবস্থানে আসবে। আমি অর্থ অবস্থান যেহেতু খালি, অর্থ অবস্থানে দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করলে বুঝবা, আমি যদি তার রেসপেক্টে, এই যে তার রেসপেক্টে যদি কি প্যারা অবস্থানে দিতাম, মানে এই অবস্থানে দিতাম, এই অবস্থানে দেওয়া আর এই অবস্থানে দেওয়া কিন্তু যৌগটা একই যৌগ পাওয়া যায়। তো মানে বাকি দুইটা যৌগ পাওয়া যায়, দুইটা আসলে একই যৌগ পাওয়া যায়, মানে এদের দুইটার যে কোনো একটাই পাবো আমরা। আমরা যদি এই অবস্থানে নেই তাহলে হচ্ছে এটা রেসপেক্টে পাবো, ওই অবস্থানে নিলে হচ্ছে এটা রেসপেক্টে পাবো, মানে আমরা সিমিলার টাইপের যৌগই পাবো, মানে আমরা দুইটা সমানই পাবো আর কি। সিম্পল কথা, দুইটা সমানু পাবো। তার মানে অর্থোজাইলিনের জন্য আমরা দুইটা সমানু পাচ্ছি, অর্থোজাইলিনের জন্য আমরা কি দুইটা সমানু পাচ্ছি, আমাদের এখানে কোনো সমস্যা নাই। এখন আমাদের চেক করতে হবে মেটাজাইলিন, সরি প্যারাজাইলিনের জন্য। অর্থোজাইলিনের জন্য চেক করে ফেলছি, এখন প্যারাজাইলিনের জন্য চেক করব। ওকে, তাহলে আমরা একটু নিচে যাই, আমরা এখন চেক করব প্যারাজাইলিনের ক্ষেত্রে। তাহলে প্যারাজাইলিন, ওকে, প্যারাজাইলিন আমি লিখি
CH3 CH3 তার নাইট্রেশন। হিট দিলাম। এখন খেয়াল করো, আমি এটাকে কনস্ট্যান্ট রাখলাম, এটার স্পিডে চিন্তা করছি, তাহলে তার নাইট্রেশন কি অবস্থানে আসবে? অর্থ অবস্থানে আসবে, তাই না? তাহলে এই অবস্থানে আসার কথা। ওকে, খেয়াল করো, এই অবস্থানে আসার কথা। ওকে, আমি তার স্পিডে চিন্তা করছি, ডান। এখন আমি একে কনস্ট্যান্ট রাখলাম, তার স্পিডে চিন্তা করছি, এর স্পিডে চিন্তা করছি, তাহলে কি আসবে? এই অবস্থানে আসবে। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, যারা অর্গানিকটা ভালো বুঝো, এই যৌগটা আর এই যে যৌগটা, এই দুইটা কি আলাদা যৌগ নাকি সিমিলার যৌগ? নামকরণে যারা ভালো বুঝো, অবশ্যই একই যৌগ। কারণ হচ্ছে এটাকে যদি তুমি উল্টায় ফেলো তাহলে কিন্তু তুমি এটা পাওয়া, সিম্পল কথা, নামকরণ করলেই হয়ে যাবে, সেম যৌগই পাবো আমরা। তার মানে আমার প্যারাজাইলিনের ক্ষেত্রে আমি কিন্তু দুইটা সমাণু পাচ্ছি না, কিন্তু অর্থোজাইলিনের ক্ষেত্রে আমি দুইটা সমাণু পাচ্ছি। তার মানে আমাদের এক্ষেত্রে আমরা প্যারাজাইলিন নিতে পারবো না। আমাদের যে যৌগটা ছিল, আমি যদি একটু ছোট করি, আমাদের যে যৌগটা ছিল, আমাদের যে যৌগটা বলছিল, এই যৌগটার গঠনটা কি? এই যৌগটার গঠন অ্যাকচুয়ালি কি হবে? এই যৌগটার গঠন হবে আমাদের অর্থোজাইলিন, নট প্যারাজাইলিন। তাহলে আমাদের আনসার কি? আমাদের আনসারটা হবে CH10 হাইড্রোকার্বনটির গঠন হচ্ছে অর্থোজাইলিন, মানে হচ্ছে এই গঠনটা, এই গঠনটা, নট এই গঠন। এটা ছিল আমাদের আনসার। রিয়েকশনগুলো তো আমি দেখাইলাম। ওকে, তাহলে এটা ছিল একটা ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা আসলে অনেক ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা কুইকলি আনসার করা, ক্যাচ করা অনেক প্র্যাকটিসের ব্যাপার। যারা মানে ক্যাচ করতে পারবা তারা হোপফুলি অনেক বেশি প্র্যাকটিস করছে। এন্ড অর্গানিকের এই টাইপের কোশ্চেন বুয়েটে এর আগে খুব কম আসতো, রিসেন্টলি এই টাইপের কোশ্চেন আসা শুরু করছে। তার মানে অ্যানালিটিক্যাল কোশ্চেন অর্গানিক থেকে আসা শুরু হয়েছে। তো আমি আশা করব তোমরা যারা এই ভিডিওটা দেখছো, হোপফুলি তোমরা অর্গানিক থেকে অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো এখন থেকে বেশি করে সলভ করা শুরু করবা। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, নেক্সট কোশ্চেন দ্রাব্যতা থেকে কোশ্চেনটা করা হয়েছিল। আমরা কোশ্চেনটা একটু পরেই কি বলছে, বলছে 50 ml 6 to 10⁻³ মোলার ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে 30 ml 0.04 মোলার সোডিয়াম ফ্লোরাইড দ্রবণ মিক্সচার করা হলো। ক্যালসিয়াম ফ্লোরাইডের অধক্ষেপ পড়বে কিনা তা হিসাব করো। ক্যালসিয়াম ক্লোরাইডের কেএসপি দেওয়া আছে, তার মানে এখানে বোঝাই যাচ্ছে আমাকে ক্যালসিয়াম ক্লোরাইডের কি বের করতে হবে, কেআইপি বের করতে হবে। এই টাইপের কোশ্চেন আমরা 2022-23 সালেও দেখছি বইটা আসতে। আমরা যখন 22-23 সালে কোশ্চেন সলভ করছি তখন আমরা দেখছিলাম যে এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করতে হয়। আজকে আমি একটু ইলাবোরেটলি ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে সলভ করতে হয়। খেয়াল করো, আমার এখানে প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ফ্লোরাইড আছে, আমাকে বের করতে হবে কেআইপি কার? ক্যালসিয়াম ফ্লোরাইডের। ঠিক আছে, তাহলে এই যে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি বের করব, এই ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি বের করতে গেলে আমার ক্যালসিয়াম 2+ কি লাগবে? মোলার ঘনমাত্রা লাগবে। আমার হচ্ছে মানে ফ্লোরাইড যে আয়নটা, F- আয়নের মোলার ঘনমাত্রা লাগবে। তো ক্যালসিয়াম আয়নের মোলার ঘনমাত্রা পাবো আমি ক্যালসিয়াম ক্লোরাইড থেকে, আর ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা আমি পাবো হচ্ছে এই যে সোডিয়াম ফ্লোরাইড থেকে। তার মানে আমাকে প্রথমে ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙতে হবে, সোডিয়াম ফ্লোরাইডকে ভাঙতে হবে, ওইখান থেকে ক্যালসিয়াম 2+ এর ইন্ডিভিজুয়াল ঘনমাত্রা বের করতে হবে, ফ্লোরাইড আয়নের ইন্ডিভিজুয়াল ঘনমাত্রা আমাকে বের করতে হবে। তাহলে খেয়াল করো কি কি ডাটা দেওয়া আছে, আমরা ওই ডাটাগুলো অনুযায়ী আমাদের প্রয়োজনীয় মানগুলো বের করা শুরু করি। প্রথমে হচ্ছে এন অফ ক্যালসিয়াম ক্লোরাইড, আমরা জানি মূল সংখ্যা লাগবে, ওইটা হবে এসবি। এস কত দেওয়া আছে? এস দেওয়া আছে হচ্ছে তোমার 6 × 10⁻³। ভি কত দেওয়া আছে? ভি হচ্ছে 50 ml, তার মানে হচ্ছে 0.05 লিটার। অবশ্যই এসবি সূত্র ইউজ করার জন্য ভলিউমটাকে অবশ্যই লিটারে রাখতে হবে। ওকে, তাহলে এখানে আমরা যদি মানটা বের করি তাহলে কি আসে? 6 × 10⁻³ আমরা পাচ্ছি 3 × 10⁻4 মোল। 3 × 10⁻4 মোল, এটা হচ্ছে আমার ক্যালসিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা। এন অফ সোডিয়াম ফ্লোরাইড বের করি, সোডিয়াম ফ্লোরাইড কি? এসবি। এস কত সোডিয়াম ফ্লোরাইডের? 0.04।
অ্যান্ড ভি কত দেওয়া আছে 30 ml, তাহলে 30 ইন্টু 10 ইনভার্স 3 লিটার। তাহলে কত আসবে 0.04 ইন্টু 30 ইন্টু 10 ইনভার্স 3 আসছে আমার 1.2 ইন্টু 10 ইনভার্স 3 মোল। আর কি ডাটা, আর আমার টোটাল ভলিউম লাগবে, তাহলে ভি টোটালটা বের করে রাখি। ভি টোটাল কত ছিল খেয়াল করো, 50 ml ছিল ক্যালসিয়াম ক্লোরাইড, 30 ml ছিল সোডিয়াম ক্লোরাইড, আমার হচ্ছে 80 ml। এটাকে আমাদের লিটারে নিতে হবে, তাহলে হবে 80 ইন্টু 10 ইনভার্স 3 লিটার, যেহেতু মিক্সচার করছি। ওকে, এখন আমার লাগবে ইন্ডিভিজুয়ালি ক্যালসিয়াম 2+ মোলার ঘনমাত্রা। তাহলে ক্যালসিয়াম 2+ আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙাই, যদি ভাঙাই আমি পাবো হচ্ছে ক্যালসিয়াম 2+ সাথে পাবো 2Cl-। এখন খেয়াল করো, বিক্রিয়াটা যেহেতু 1:1 বিক্রিয়া, ক্যালসিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা যেখানে যা হবে এখানে তাই হবে। তার মানে আমরা N অফ ক্যালসিয়াম 2+ জানি, ওইটা হবে কি N অফ ক্যালসিয়াম ক্লোরাইড। খেয়াল করো 1:1 বিক্রিয়া কিন্তু, সো এটার ঘনমাত্রা যা, এটার ঘনমাত্রা তাই, এটা মূল সংখ্যা যা, ক্যালসিয়াম 2+ এর মূল সংখ্যা তাই। মূল সংখ্যাটা কত, মূল সংখ্যাটা বের করছিলাম 3 ইন্টু 10 ইনভার্স 4 মূল। আমরা মূল সংখ্যা জানি, আমাদের লাগবে ঘনমাত্রা, আমাদের লাগবে কি ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা। তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কিভাবে পাবো, মূল সংখ্যাকে টোটাল ভলিউম দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাবো, ঘনমাত্রা পেয়ে যাবো। তাহলে মূল সংখ্যা হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 4। আচ্ছা, আমি সূত্রটা লিখি, অনেকে হয়তো নাও বুঝতে পারো। মূল সংখ্যা হচ্ছে ঘনমাত্রা হচ্ছে মূল সংখ্যা ডিভাইডেড বাই ভি টোটাল। ওকে, এন্ড মূল সংখ্যার ভ্যালু কত দেওয়া ছিল, মূল সংখ্যার ভ্যালু দেওয়া ছিল 3 ইন্টু 10 ইনভার্স 4, আর টোটাল ভলিউম ছিল 80 ইন্টু 10 ইনভার্স 3। ক্যালকুলেশন যদি করি তাহলে কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি 3.75 ইন্টু 10 ইনভার্স 3 মোলার। আমাদের ক্যালসিয়াম 2+ এর মোলার ঘনমাত্রা বের করা শেষ। আমাদের লাগবে এখন ফ্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা। তাহলে হচ্ছে ফ্লোরাইড আয়ন পাবো হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড থেকে। সোডিয়াম ফ্লোরাইডকে যদি ভাঙাই তাহলে পাবো হচ্ছে আমি Na++F-। এটাও দেখা 1:1 বিক্রিয়া। তার মানে সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা যা, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা তাই হবে। মানে সোডিয়াম ফ্লোরাইডের মূল সংখ্যা যা, ফ্লোরাইড আয়নের মূল সংখ্যা তাই হবে। তার মানে হচ্ছে N অফ ফ্লোরাইড, এটা হবে কি N অফ সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইডের মূল সংখ্যা কত ছিল, 1.2 ইন্টু 10 ইনভার্স 3 মোল। তাহলে সোডিয়াম ফ্লোরাইডের মানে ফ্লোরাইড আয়নের আমরা ঘনমাত্রা বের করতে পারবো, এটা হবে ফ্লোরাইডের মূল সংখ্যা ডিভাইডেড বাই ভি টোটাল। মূল সংখ্যাটা কত, মূল সংখ্যাটা বের করেছিলাম আমরা 1.2 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই ভি টোটাল ছিল 80 ইন্টু 10 ইনভার্স 3। আমি যদি ক্যালকুলেশন করি কি পাচ্ছি, আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি এখানে 1.2 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 80 ইন্টু 10 ইনভার্স 3, 0.015। আমরা পাচ্ছি 0.015 মোলার। আমাদের দুইটার মূল সংখ্যা বের করা আমাদের শেষ। এখন আমাদের কাজ কি, কেআইপি সূত্র ইউজ করা। আমরা জানি কেআইপি সূত্র কি, যে কোনো কিছুর কেআইপি যেখানে বলছে ক্যালসিয়াম ফ্লোরাইড, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডকে ভাঙাই, ক্যালসিয়াম 2+ এখানে পাবো হচ্ছে 2 ফ্লোরাইড মাইনাস, তাই না, আমরা এটা পাবো। হ্যাঁ, আমাকে বলছে ক্যালসিয়াম ফ্লোরাইড, হ্যাঁ ক্যালসিয়াম ফ্লোরাইড ঠিকই আছে। তাহলে আমি ক্যালসিয়াম ফ্লোরাইডের যদি কেআইপি বের করতে চাই, আমার কি লাগবে, ক্যালসিয়াম 2+ এর মোলার ঘনমাত্রা, ফ্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা, যেটা আমরা বের করে রাখছি। তাহলে আমরা ডিরেক্টলি সূত্র ইউজ করি যে কেআইপি সমান হবে ক্যালসিয়াম 2+ এর মোলার ঘনমাত্রা, ফ্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা। অবশ্যই ফ্লোরাইড আয়নের আগে 2 আছে, 2টা পাওয়ারে চলে যাবে, খুব ইম্পর্টেন্ট, সহগটা পাওয়ারে চলে যায়। এখন আমি জাস্ট মানটা বসাই, আমার আনসার পেয়ে যাবো। ক্যালসিয়াম আয়নের মোলার ঘনমাত্রা কত ছিল, 3.75 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু ফ্লোরাইড আয়নের কত, 0.015 হোল স্কোয়ার। যা আসবে একটু চেক করি কত আসে, ইন্টু 0.015 হোল স্কোয়ার।
আমাদের আসছে 8.43 8.4375 ইন্টু 10^7। আমাদেরকে এসপি কত দেওয়া ছিল, আমরা একটু যদি ডাটাটা বের করি, কেএসপির ভ্যালু ছিল 10^11। ভালো করে খেয়াল করো, কেএসপির ভ্যালু ছিল কত, 10^11। আর আমরা কেআইপির ভ্যালু কত পাচ্ছি, কেআইপির ভ্যালু পাচ্ছি 10^7। অবশ্যই 10^7 10^11 থেকে বড়, তার মানে কেআইপি ইজ গ্রেটার দেন কি কেএসপি, কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি। এনে আমরা জানি পদক্ষেপ পড়ার শর্ত কি, কেআইপিটা অবশ্যই কেএসপি থেকে কি হতে হবে, বেশি হতে হবে। যেহেতু কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, তাই পদক্ষেপ পড়বে। খুব ইজি কোশ্চেন ছিল, এইচএসসিতে আমরা এই ধরনের কোশ্চেন সলভ করে অভ্যস্ত, সো এটা সবাই পারার কথা, তাই পদক্ষেপ পড়বে। ওকে, আমাদের অলরেডি আমরা 12টা কোশ্চেন সলভ করে ফেলছি। আমাদের লাস্ট কোশ্চেনটা আমরা একটু দেখি কি বলছে। বলছে একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। মানে একটা পাত্র আছে, ওই পাত্রে অক্সিজেন গ্যাস আছে কত গ্রাম, ওই পাত্রে অক্সিজেন গ্যাস আছে হচ্ছে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাস আছে। এই 18.5 গ্রাম অক্সিজেন গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করা হলো, উত্তপ্ত করা হলো, মানে টেম্পারেচারটা বাড়ানো হলো। কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস পাত্র থেকে বেরিয়ে গেল। এই যে টেম্পারেচারটা চেঞ্জ করলো, 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াস যখন করছে, তখন হচ্ছে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস পাত্র থেকে বের হয়ে গেছে। তবে গ্যাসের চাপ অপরিবর্তিত ছিল। এই যে টোটাল প্রসিডিউর যেখানে চলছিল, টোটাল প্রসেস যখন সম্পন্ন হচ্ছিল, এই টোটাল প্রসেসে চাপটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল। ভালো করে খেয়াল করবো, টোটাল প্রসেসে চাপ কনস্ট্যান্ট ছিল। বেরিয়ে যাওয়া গ্যাসের ভর নির্ণয় করো। ইনিশিয়ালি ছিল 18.5 গ্রাম, ফাইনালি আমি কি পরিমাণ পাবো এটা বের করতে বলছে। এন্ড বের করার পরে বলছে আগে ছিল 18.5 গ্রাম, এখন যা পাবো তাদের বিয়োগফল, মানে কি পরিমাণ বেরিয়ে গেছে ওইটাও আমাকে বের করতে বলছে। আমরা দেখি কিভাবে করা যায়। এন্ড এখান থেকে আমরা খুবই ইজি একটা ট্রিক্স ইউজ করব। কোন সূত্র, পি ইকুয়ালস টু এলআরটি ইউজ করবো, বাট একটা ট্রিক্স ইউজ করবো, কি একটু ভালো করে খেয়াল করো। আমরা এখানে বলছে পি ইকুয়ালস টু এনআরটি, আমরা জানি এটা, আমাকে ডাব্লিউ বের করতে বলছে, তাই না? তাহলে আমি এন এর ডাব্লিউ বাই এম সূত্রটা ইউজ করি, তাহলে ডাব্লিউ বাই এম মানে এন ইকুয়ালস টু আমরা জানি পিভি বাই আরটি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমার ইনিশিয়ালি আমরা অক্সিজেন গ্যাস নিয়ে কাজ করছি, ফাইনালি অক্সিজেন গ্যাস নিয়ে কাজ করছি, তার মানে দুইটা কেসেই আমার এম কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আমার বলছে পি কনস্ট্যান্ট, ভালো করে খেয়াল করো, পি কিন্তু বলে দিচ্ছে কনস্ট্যান্ট, কারণ কি গ্যাসের চাপ অপরিবর্তিত ছিল, এই পি কনস্ট্যান্ট। এখন কি বলছে, একটি পাত্রের ভলিউমটাও কি কনস্ট্যান্ট না, পাত্রের ভলিউমটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এই ভিটাও কনস্ট্যান্ট, আর তো এমনিতেই কনস্ট্যান্ট। তাহলে এই যে ডাব্লিউটা চেঞ্জ হচ্ছে, এই যে ডাব্লিউ চেঞ্জ হচ্ছে, এটা কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, টির জন্য চেঞ্জ হচ্ছে, বাকি সবকিছু কনস্ট্যান্ট। ইনিশিয়ালি যা ছিল মূলার ঘনমাত্রা, ফাইনালি সেম মূলার ঘনমাত্রা, ইনিশিয়ালি যে প্রেসার ছিল ফাইনালি সেম প্রেসার, ইনিশিয়ালি যে ভলিউম ফাইনালি সেম ভলিউম, আর তো এমনিতেই কনস্ট্যান্ট। তারপরে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু, এই ক্ষেত্রে হচ্ছে 1/t, বাকি সবকিছু কনস্ট্যান্ট, পি ভি এম আর হচ্ছে এখানে কি কনস্ট্যান্ট। হোপফুলি বুঝছো এই লাইনটা, খুব ইজি। এই জিনিসটা যদি করতে পারো, অনেক লাইন স্কিপ হয়ে যায় ম্যাথের, অনেক কিছু তুমি নিজে তৈরি করতে পারবা, ম্যাথের ডাটা দেখে তুমি নিজে সূত্র তৈরি করতে পারবা, কত ইজিলি করা যায় এটা। তাহলে ডাব্লিউ সমান, আমরা জানি সমানুপাতে তুলতে গেলে কনস্ট্যান্ট লাগে কে ইন্টু 1/t, অথবা আমরা লিখতে পারি ডাব্লিউ টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা মানে কি ভাই, যে আমরা ইনিশিয়ালি যখন ভর পাবো এন্ড ইনিশিয়ালি যে টেম্পারেচারটা পাবো অবশ্যই কেলভিনে, তাদের যে গুণফলটা এই পি ভি এম আর এগুলা কনস্ট্যান্ট রেখে ফাইনাল ক্ষেত্রে যে ডাব্লিউ পাবো এন্ড ফাইনাল ক্ষেত্রে যে টেম্পারেচারটা পাবো, তাদের গুণফল কি সবসময় সমান হবে। তাহলে আমরা বলতে পারবো যে W1 T1 ইকুয়ালস টু W2 T2, সবকিছু জানি, মানটা বের করে নাও। W1 কত, W1 হচ্ছে 18.5, T1 কত 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে 300 কেলভিন। W2 কত বের করবো, T2 কত 32 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 থেকে আরো 5 ডিগ্রি বাড়াইছে, 33 হ্যাঁ 5 ডিগ্রি বাড়াইছে, মানে 305 হয়ে গেছে এখন টেম্পারেচারটা। তাহলে এখান থেকে W2 টা আমরা বের করে ফেলবো। তাহলে খেয়াল করো, ক্যালকুলেটর নাও, 18.5 ইন্টু 300 ডিভাইডেড বাই 305, আমরা পাচ্ছি 18.19, আমরা পাচ্ছি 18.19 গ্রাম
অক্সিজেন আগে ছিল কত? আগে ছিল 18.5 মানে 18.5 গ্রাম, এখন হচ্ছে 18.19 গ্রাম। কমে গেছে না? অবশ্যই কমবে, কারণ কিছু পরিমাণ গ্যাস কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এন্ড এটা এই সূত্র থেকে বোঝা যায়, ডাব্লিউ টেম্পারেচার যখন তুমি দিবা বাড়ায়, ডাব্লিউ কি হয়ে যাবে? কমে যাবে। এন্ড অবশ্যই ডাব্লিউ কমার কথা, আমার আনসারটা ডাব্লিউ কমছে। তাহলে অতএব অক্সিজেন গ্যাস বের হয়ে যাওয়া গ্যাসের পরিমাণ, বের হওয়া গ্যাসের পরিমাণ, গ্যাসের পরিমাণ, এই বের হওয়া গ্যাসের পরিমাণটাকে আমি ডেল ডাব্লিউ বলছি। ডেল ডাব্লিউ সমান হবে W1 মাইনাস W2। W1 ছিল 18.5, W2 কত? W2 হচ্ছে 18.19 গ্রাম। ওকে, এদের ডিফারেন্স কত আসে? 18.5 মাইনাস 18.19 আসছে 0.31। তাহলে 0.31 গ্রাম অক্সিজেন পাত্র থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এটাই ছিল আমাদের কেমিস্ট্রির 2021-22 সেশনে বইয়েতে আসা কোশ্চেন। সবগুলার সলভ আমরা করলাম, অ্যান্ড সবগুলো সলভ করে ফাইনালি আমরা কি দেখলাম? ফাইনালি আমরা দেখলাম যে কেমিস্ট্রি থেকে যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে প্রায় সবগুলোই মূল সংখ্যা দিয়ে করা যায়। অ্যান্ড মূল সংখ্যা দিয়ে আমরা সব কিছুই করছি, যতটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল কোনো না কোনো জায়গায় মূল সংখ্যার কাজ ছিল। সো আমি বলবো, তোমরা যারা এইচএসসি প্রথম দিকে এই ভিডিওটা দেখছো, তোমরা মূল সংখ্যার কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখবা, ভালো করে শিখে রাখবা। যদি মূল সংখ্যার কনসেপ্টটা ভালো করে শিখে রাখো, তোমাদের কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল প্রবলেমে আর সমস্যা হবে না। বাকি থিওরিগুলা তোমরা নিজেরা পড়লেই হবে। অ্যান্ড হচ্ছে আমি আছি O2-তে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আমাদের সাথে যদি তোমরা যুক্ত থাকো, হোপফুলি তোমাদের এই যে একাডেমিক লাইফ অ্যান্ড হচ্ছে এডমিশনের জার্নিটা অনেক বেশি ইজিয়ার হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।